আজকের সানডে সাসপেন্সের গল্প কঙ্কাল সারথি। কাহিনী হেমেন্দ্র কুমার রায়। পাঠ করছি আমি পার্থ চ্যাটার্জি। উফ, ম্যালেরিয়ার মতন ছ্যাঁচড়া অসুখ এই পৃথিবীতে আর কিছু আছে কি? এই দেখো না, শখ করে সেদিন আমি ঢাকুরিয়া লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি জ্বর, সে কি জ্বর, আর সে কি কাঁপুনি। না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপরে এসে পড়লাম শুয়ে। কি শীত রে বাপ! উফ, পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে পড়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলাম তা ভগবানই জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে জুলু জুলু করে চেয়ে চোখ মেরে দেখি চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা। কোথাও জনমানবের কোনো সাড়াই নেই। বুকটা ছাদ করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে উড়িয়ে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণ হয়তো ভেবেই সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না, যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে আমি উঠে দাঁড়ালুম। গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষের ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, তো আরেকবার ভেসে উঠছে। প্রতিবার আমি পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি ধড়াম করে পপাত ধরণী তলে হলুম। তবুও থামলুম না। টলতে টলতে আমি এগিয়ে চলেছি মাতালের মতো। রাতে ঝাঁঝা করছি। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবীর কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতা সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি, একটা ঝিঝি পোকা কি, একটা পাহাড়াওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধতার ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। জলের ঘরে চলেছি তো চলেছি। এই নিস্তব্ধ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্যে প্রাণ যেন আইঢাই করতে লাগলো। কিন্তু এই পথ যেন আর শেষ হতে চায় না। এই পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারি ইঁদুর গল্প আমি পড়েছিলাম। কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল। আচ্ছা, আমারও কি তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলাম, দূর ছাই, এসব কি উদ্ভট করা ভাবছি আমি? জলে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে একটা মাঠ, যেন একটা অন্ধকার আর মায়ার সরোবর, সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে। অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। প্রত্যেকে হৃৎপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য তারা যেন সব ওঁত পেতে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এই মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছো তুমি? আমার কথা শোনো, মৃত প্রেতেরা একে একে সব জেগে উঠছে। এই বেলা তুমি প্রাণ নিয়ে পালিয়ে যাও গো, পালিয়ে যাও। আরও খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে ওঠে, রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে, আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু কেন জানি না সেই শব্দ শুনে মন আমার খুশি হবে কি আরও বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গর্জে গর্জে উঠছে। আহ, এতক্ষণ পর ওই তো রসা রোডের মোড়ে এসে পড়লুম। আশ্বস্তি নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিলুম। এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। ওই তো সামনে দেখা যাচ্ছে ট্রামের রাস্তা। এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া ওই বাগবাজার যাওয়া যাবেই। খানিক দূর এগোতে পারলেই লোকজনের সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম বাসও বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব নয়। তখন জলে আমার চোখ ছলছল করছে, কান করছে ভো ভো, আর মাথা করছে বো বো করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা আমি দমন করলাম অনেক কষ্টে। নিজে নিজেই বললুম, মন তুমি শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমের চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই বাস সকল কষ্ট হবে দূর।
হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর 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 একটা যেন বাঁশ ডাকার মতো শব্দ আমার দিকে ধীরে ধীরে যেন এগিয়ে আসছে। তারপরেই শুনলুম ভেপুর আওয়াজ, ভো 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 ভো। না ট্যাক্সি না বাস। আল্লাদের চাঙ্গা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে আমি তাকিয়ে রইলুম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর ওপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলুম না এ ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বলছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি একটা হয়নি। কিন্তু কী আশ্চর্য, এরই মধ্যে অঞ্চলটা এমন ভয়াবহ নিস্তব্ধ হয়ে পড়লো কেন? বাহ, আমার কলকাতার গোলমারি বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি চলছে কেন? সামনের সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত জোরে ভেপু বাজারই বা কী দরকার? এই অঞ্চলে সন্ধ্যার পরেই ঘুম কাতরে লোকগুলো কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়লো এবং সঙ্গে সঙ্গে তীক্ষ্ণগতিতে চিৎকার করে উঠল, ধর্মতলা ধর্মতলা, হরিলিংটন শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গতিমরা আসনের উপরে থপ করে বসে পড়লুম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে তো এখানে সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ কিছু দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভেতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আরেকটা অচেনা জগতের ভেতর প্রবেশ করলুম। বাস ছুটছে আর ভেপু বাজছে। এত বেগে বাসটা ছুটছে, তার জানলাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটু ঝলকও আমার গায়ে যে লাগছে না। আমি ভারী অবাক হয়ে গেলুম। আচ্ছা, আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনি নির্জন আর নিশার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে। তার কোথাও জীবনের কোনো লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি আর এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভিতরে কোনো আরোহী ছিল না। আর থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে যাবে? বাসের বেবু বাজছে আর বাজছে, কান যেন ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম, এই ড্রাইভারকে বারণ করে দাও তো, পথে লোকও নেই, গাড়িও নেই, তবু একটু হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ আর মস্ত বড় দাড়ি, কালা আর বোবার মতো আমার পানে আড়ষ্ট চোখে তাকিয়ে রইল। আমি বললুম, শুনছো, এই হর্ন দিতে বারণ করো। তবুও সে জবাব দিল না। ড্রাইভারকে হর্নটা থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা নাকি বোবা তাই বা কী করে হবে? এই তো খানিক আগে সে ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার করে চেঁচিয়ে পারামাত করছিল। সে বলে আমার কথা জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরে ঘুম ভেঙে যাবে? আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। কিন্তু এই বাসে সারা পেয়েই তাড়াতাড়ি উঠে বসে লেজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো, মহা ভয়ে ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরে জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকেই, কিন্তু তারাও তো দেখাতেই অদৃশ্য হয়ে যাচ্ছে। কুকুরগুলো যেন আমাদের দেখে বাস দেখে পালাচ্ছে। মনের ভেতরে কেবল প্রশ্নই জাগতে লাগলো, কেন কেন পালাচ্ছে, কেন? আচ্ছা, কন্ডাক্টরটা কেন আমার কথার কোনো জবাব দিচ্ছে না? আর ড্রাইভারই বা কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন? কন্ট্রাক্টরের দিকে ফিরে বললুম, এই তোমার ভাড়ার পয়সা নাও তো। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে হাত ছোঁয়া লাগলো। উফ, অমনি মনে হলো কি যেন একখানা ঠান্ডা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারলে। জ্যান্ত মানুষের হাত এরকম ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের পানের দিকে তাকালো। তার লম্বা চুল আর দাড়ি গোপের জঙ্গলে ভরা মুখখানা বাসি বড়ার মতো স্থির। তার চোখে কোনো পলক পড়ছে না। তার চোখ যেন পাথরের গড়া। আমার বুকের ভেতরটা গুলগুল করতে লাগলো। আজকে শহরের নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ট্রাক্টরের উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন কেমন অস্বাভাবিক লাগছে। উফ, কি কখনই আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবারই ফিরে তাকাই ততবারই কন্ট্রাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলখাড়া পাথরের দৃষ্টির চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের ওপরে দুই হাতের ভেতরে মাথা রেখে চোখ মুখ আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজার পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না, কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখও খুলতে হলো। প্রায় 1 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, গাড়িও থামে না, ক্রমাগত ছুটছে, তবু এখনও শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আরও বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনও ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়ি ঘরগুলো তীরের মতো পিছনে সৌ করে সরে যাচ্ছে। আচ্ছা, এও কি সম্ভব? হতভম্বের মতো মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে, কিন্তু নিজের চক্ষু আমি বিশ্বাস করতে পারলাম না।
আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়িতে একবারও থামেনি, তবে কোত্থেকে এরা এলো আর এখন গাড়িতে উঠলোই বা কী করে? একে একে সকলের মুখের পানে তাকিয়ে দেখলো সব মুখে যেন মরার মতো স্থির নির্বিকার, সবার চোখে পাথরের দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চের উপরে সারি সারি করে বসিয়ে রেখে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারাই সবাই চেয়ে আছে আমারই দিকেই। সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই, সে চাউনি যেন চাউনি নেই, অথচ সেই চাউনি দেখলে গাটা কেমন ছমছম করে ওঠে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভেতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারে আত্মার ভেতর থেকে। যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবি অথচ ভয়ানক তাদের সেই চাহিনি। আর এক আশ্চর্য ব্যাপার যে গাড়ির ঝাঁকড়িতেও তাদের কারোর দেহ এতটুকু নড়ছে না, গাড়ির ভেতর বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আচ্ছা আমার অজ্ঞাত সারে যেমন তারা গাড়ির ভেতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ করেই তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার গায়েহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না। আবার সবাই দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিল। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটে চলেছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজারের সোজা জমালয়ের দিকে চলেছি। উফ, এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরের দিকে ফেরালো। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে। নতুন লোকগুলো স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতরে একটা বোটকা গন্ধ ভেসে আসছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি ঠিক এইরকম একটা গন্ধ পেয়েছিলাম। আমার সর্বাঙ্গটা কেমন যেন কাঁটা দিয়ে উঠলো, বুকের কাছে শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি নাকি আমি স্বপ্ন দেখছি? আমি থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে বললাম, এই কন্ডাক্টর, গাড়িটা বাঁধো। কন্ডাক্টরটা কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবার কোনো চেষ্টাও করলে না। আমি বললুম, কিন্তু কোনো ফলই হলো না। রেগে উঠে দাঁড়িয়ে আমি কন্ডাক্টরের দেহ ধরে নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতেও পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিল। সে কি অদ্ভুত বিভৎস একটা হাসি আসছে, যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে, অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতো হতে লাগলো। আমি পাগলের মতো চিৎকার করে বললো, ভাই থামাও, গাড়িটা জলদি থামাও, এই ড্রাইভার গাড়িটা থামাও। গাড়ি থামানোর ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়াতে লাগলুম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে 1 কিলো মাংস নেই, শুধু সে মুখ ধপধপে সাদা হাড়ের মুখ, নাক চোখ, মুখের জায়গায় 3-3টে গর্ত, 2 ঠোঁটের জায়গায় 2টো সারি সারি দাঁত বেরিয়ে আছে। এত করে তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতর অট্টহাসি আওয়াজ আরও বেড়ে উঠলো। আমি সইতে পারলাম না। সে ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একবার অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান হয়ে দেখলুম নিজের ঘরের বিছানায় আমি শুয়ে আছি। আমার চারপাশে বসে আমার মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপরে জ্বরের ঘরে বেহুশ হয়ে শুয়েছিলুম। কালকে রাতের বিভীষিকার কথা কি আমি সকলকে বললুম? বাবা বললেন, ওসব বাজে কথা থাক, জ্বরের ঝোঁকে লেগে ধার থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে। কিন্তু আমার মনটা বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা কোনো খেয়াল নয়, কোনো খেয়াল নয়।